15 অক্টোবরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি। পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি, শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট প্রস্তুত। নির্দেশনা পেলেই মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচল। আবারও ভাঙল ফেনীর মুহুরী নদীর বাঁধ, তলিয়ে গেছে 4টি গ্রাম সহ সড়ক। বছরের পর বছর বাঁধ ভেঙে নিঃস্ব ফুলগাজীবাসী। দিনাজপুরে সিআইডির এএসপির অপহরণ কাণ্ডে আতঙ্কে গ্রামবাসী, তুলে নেয়ার পর মা ও ছেলের উপর চালানো হয় নির্যাতন। মামলা ডিবিতে হস্তান্তর। এবং কমছে করোনা, একদিনে 102 জনের মৃত্যু। চট্টগ্রামে টিকা নিতে এসএমএস এর অপেক্ষায় 80,000-এর বেশি মানুষ। নিবন্ধিত সবাই পাবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলা সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। 15 অক্টোবরের পর খুলতে যাচ্ছে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কুল কলেজের চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। গত 1.5 বছর ধরে ক্যাম্পাসে পড়েনি কোনো শিক্ষার্থীর পদচিহ্ন। ক্লাসের ফাঁকে তুমুল আড্ডা জমে ওঠেনি। মহামারীতে দমবন্ধ এই পরিবেশ থেকে মুক্তি পেতে দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় তা সম্ভব হচ্ছিল না। গত 2 সপ্তাহ ধরে সংক্রমণের হার নিম্নমুখী। একই সঙ্গে চলছে টিকা কার্যক্রম। এর উপর ভর করেই প্রথম ধাপ খুলতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15 অক্টোবরের পর দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তবে এর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের 85% শিক্ষককে টিকার আওতায় আনা হয়েছে। দেশে চলমান সংক্রমণের হার 10%-এর নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত 11 সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতু এড়িয়ে ফেরি চলাচল শুরু করতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট স্থাপন করা হয়েছে। পন্টুন স্থাপন ছাড়াও সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। বিআইডব্লিউটিসি বলছে নির্দেশনা পেলে ফেরি চালু হয়ে যাবে। এদিকে গেল 8 দিন ধরে শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ঘাট ব্যবহারকারীরা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনকে সঙ্গে নিয়ে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে মাঝিরকান্দি ঘাট চালু হচ্ছে। ঘাটে পন্টুন স্থাপন করা হয়ে গেছে। সংযোগ সড়ক তৈরিও শেষ। পদ্মা সেতু এড়িয়ে সোজা পথে মাঝিরকান্দি ঘাট ফেরি চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা অনেক আনন্দিত, এমনকি এই ঘাটটা আরো বহুত আগে আসা উচিত ছিল। এটা হচ্ছে সোজা ঘাট, সোজা এইবার ওভার আর পার বাটিতে আইসে সবাই খুশি আছে। প্রবল স্রোতে পদ্মা সেতু নিচ দিয়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ দাবি করে গেল 8 দিন ধরে শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। ঝুঁকি নিয়ে যাত্রীরা এই নৌরুটে লঞ্চ, ট্রলার, ছোট নৌযান সহ সব নৌযানে চলাচল করলেও বন্ধ রয়েছে শুধু ফেরি। তো আজকে থেকে চলবে, এই জন্য আমি আসছি, কিন্তু এখন দেখি এটা ফেরি চলে না। আইসা তখন বিপদে পড়ে গেছে, এখন ফেরি বন্ধ। বিআইডব্লিউটিএ জানায় মিডিয়াম ফেরি চলাচলের জন্য মাঝিরকান্দি ঘাট একেবারেই প্রস্তুত। আর বিআইডব্লিউটিসি বলছে শিমুলিয়া মাঝিরকান্দি রুটে ফেরি চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জরুরি ব্যবস্থায় ছোট গাড়ি বা অ্যাম্বুলেন্স এই ধরনের যদি কোনো পারাপারের প্রয়োজন হয় তাহলে এই মাঝিরকান্দি ঘাট দিয়ে শিমুলিয়ার সাথে পারাপার করা যেতে পারে। আমরা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত লাগবে, সরকারের সিদ্ধান্ত লাগবে। স্থানীয় প্রশাসন যেটা পুলিশ
এবং যে সকল কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারা যদি সেইভাবে পজিটিভ রেজাল্ট এখানে পাওয়া যায় তাহলে শিমুলিয়া থেকে মাঝিকান্দি আমাদের এই ফেরি চলাচল পরীক্ষামূলক আমরা শুরু করে দিব। মাঝির কান্দি থেকে সড়ক পথে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের দূরত্ব 5 কিলোমিটার। তবে সরু রাস্তার কারণে এই রুটে যানবাহন দক্ষিণাঞ্চল থেকে শুধু আসবে, আর ঢাকা থেকে মাঝির কান্দি ঘাট হয়ে কাজিরহাট দিয়ে 22 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে নতুন এই ঘাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শরীয়তপুরের মাঝির কান্দি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা সেতুতে গত 2 মাসেই ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে 5 বার। এই অবস্থায় ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশে সন্তোষ প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা। গত 2 মাসে বেশ কয়েকবার এই লাইনটি হয়েছে খবরের শিরোনাম। প্রথমে 2রা জুলাই, এরপর 20 জুলাই, এরপরে জুলাই মাসের 23 তারিখে আবারও একই ঘটনা। চলতি মাসের 9 ও 13ই আগস্ট আবারও একই ঘটনার মুখোমুখি হতে হয়। এজন্য চালকের অদক্ষতা ও মেয়াদোত্তীর্ণ ফেরিকে দায়ী করার পাশাপাশি সেতু এড়িয়ে ঘাট স্থানান্তরের পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। শিমুলিয়া মাঝিরকান্দি অথবা মাওয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচলের সুপারিশ করা হয়। এপারে শিমুলিয়া থেকে মাওয়া সরিয়ে নিলে খরচ ধরা হয় 20 কোটি টাকা। মাদারীপুরের বাংলাবাজার থেকে শরীয়তপুরের মাঝিরকান্দিতে স্থানান্তর ব্যয় ধরা হয় 31 কোটি টাকা। আর এতে ফেরির দূরত্ব কমবে 3 কিলোমিটার আর সড়কের দূরত্ব বাড়বে 4 কিলোমিটার। অবশেষে আপাতত বাংলাবাজার থেকে মাঝিরকান্দিতে ঘাট সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছেন সেতু কর্তৃপক্ষ। আমরা মনে করি এটা পজিটিভ, তাদের একটা ভালো উদ্যোগ। তবে অস্থায়ী নয়, সুফল পেতে স্থায়ী পরিকল্পনা আর তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পার হলেও ফেনীতে বাঁধ ভাঙার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না ফুলগাজীবাসী। বুধবার মধ্যরাতে পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে পড়েছে। এতে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের 4টি গ্রাম প্লাবিত হয়েছে। মাস না পেরোতেই একই বাঁধে আবারও ভাঙনে ক্ষুব্ধ এলাকাবাসী। আত্মীয় স্বজনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর হোসেন রাসেল। পানিতে থই থই করছে ফেনীর ফুলগাজী বাজার ও পরশুরাম সড়ক। 122 কিলোমিটার দীর্ঘ মুহুরী নদীর বাঁধ এখন ফুলগাজীবাসীর কাছে যেন গলার কাটা। বুধবার রাতে হঠাৎ করেই পাহাড়ি ঢলে পানির চাপে ফেনীর ফুলগাজী উপজেলার জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশে ভেঙে যায়। সড়কের পাশাপাশি লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রামের শত শত গ্রামবাসী। 1.5 মাসের ব্যবধানে আবারও এই ভাঙনে ক্ষোভ জানায় এলাকাবাসী। এই বছর নতুন না, এটা সারা বছর এই অবস্থা। বাঁধগুলি টেকসই ভাবে ঠিক মতো বাঁধে না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। ধান রুচি ধান নিচে গই, মাছও নিচে গই, এখন তো আমরা চলার কোনো সিস্টেম নাই। আর অবহেলার কারণে এই হাজার হাজার বিঘা জমির ধান কৃষকের শেষ। মেরামত করা হয়, সেই মেরামতটা এমন ভাবে করা হয় যেন পানি আসলে আবার ভেঙে যায়। প্রতি বছরই ঘরবাড়ি, ফসলের জমি আর পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে এলাকাবাসী। এই অবস্থায় স্থায়ী সমাধানের দাবি খোদ কৃষি কর্মকর্তার। 150 হেক্টর আবাদি জমি আমাদের প্লাবিত হয়ে গেছে। পরবর্তীতে রিকভার করার জন্য নাবির রোপা আমন যেটা বলি আমরা, সেটা করতে পারবে, কিন্তু কৃষকের যে ক্ষতি হবে সেটা তো পুষিয়ে না খুব মুশকিল হবে। বাঁধ ভাঙার আগে থেকেই মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশাবাদ পানি উন্নয়ন বোর্ডের। 9-এর নিচে হলে পানি যখন একেবারে নেমে যাবে, এখন না, এখন তো ধরেন 13 বা 13-র কাছাকাছি, 13.22 আছে, পানি ওঠানামা করতেছে। কিন্তু পানি যখন 9 বা 9-এর চেয়ে একটু কম হবে, সেক্ষেত্রে পানি যখন কমবে তখন করতে পারবে। 1 জুলাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়া সজল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, প্রতি বছর ফেনীর এই মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা যায়। ফুলগাজীবাসীর এই প্রতি বছরের যে দুর্ভোগ, তার লাঘবে কেন কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ বিষয়ে সেটা আমাদের জানাবেন।
এসা ধন্যবাদ আপনাকে। আসলে স্থায়ী সমাধানের কথা যেটা বলা হচ্ছে, আর প্রতি বছর যে এই বন্যার যে কবলে পড়ার বিষয়টি, প্রতি বছর কিন্তু ফুলগাজী নয়, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলা এবং সদর উপজেলার ফেনীর এই 3 উপজেলা মিলে কিন্তু একাধিকবারই বন্যায় পড়তে হয়, বন্যার কবলে পড়তে হয়। অথচ প্রায় 10 বছর আগে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে এই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ হয়েছিল। তবে নির্মাণের পর থেকেই কিন্তু এটি ত্রুটিপূর্ণ, এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কারণ হচ্ছে এখানে যে নদী থেকে যে পরিমাণ দূরত্বে এই বাঁধটি থাকার কথা, শুরু থেকে সে পরিমাণ দূরত্বে না দিয়ে কোনো জায়গায় খুবই নদীর পার ঘেঁষে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে, যার কারণে এই নদীর বিপদসীমার উপরে পানি উঠলেই এই কিন্তু বাঁধের ধাক্কাটা পড়ে এবং বাঁধ ভেঙে যায়। এবং গত বছরে কিন্তু এই বাঁধের প্রায় 30টি স্থানে ভেঙে প্রায় 2 কোটি 13 লক্ষ টাকা শুধু মেরামত ব্যয় গিয়েছিল। এবং নির্মাণের পর থেকে কোটি কোটি টাকা কিন্তু এটি বাঁধ ভাঙে এবং মেরামত হয়। এবং একটি পক্ষ, স্থানীয় যেটা বলছে, কিছু ঠিকাদার শ্রেণী এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু ব্যক্তিরা কিন্তু অপেক্ষা থাকে কখন বর্ষা মৌসুম আসবে, এবং বর্ষা মৌসুম আসলেই এই বাঁধ সেটা হলে এই যে বাঁধটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই অংশটি ভেঙেছিল এবং এর সাথে আরো 2টি অংশ ভেঙেছিল। ওই 2টি অংশ মেরামত হলেও এই অংশটি কিন্তু দুর্বলভাবে মেরামত হওয়ার কারণেই বা যথাযথ যেভাবে মেরামত হওয়ার কথা ছিল সেভাবে মেরামত না হওয়ার কারণে কিন্তু আবার ভেঙেছে, যার কারণে আবার প্লাবিত হয়েছে এখানকার প্রায় 4টিরও বেশি গ্রাম। এবং এগনানি যেভাবে প্লাবিত হচ্ছে, গতকাল যখন বাঁধ ভেঙেছিল এখানকার এই নদীর বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, সেই পানি কিন্তু এখন 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু পানি ঢোকা কিন্তু বন্ধ হয় নাই এবং পানি কিন্তু নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, ভেসে গিয়েছে এখানকার মানুষের পুকুরের মাছ। এবং আপনাকে যেটা বলে রাখি, কৃষি বিভাগ যেটা জানিয়েছেন, এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা আমাদেরকে জানিয়েছেন, ফুলগাজী উপজেলায় কিন্তু এখন আমন যে মৌসুম চলছে, সে আমন মৌসুমের প্রায় 6000 হেক্টর লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু তার প্রায় এই উপজেলার 4টি যে গ্রাম প্লাবিত হয়েছে তার কিন্তু প্রায় 200 হেক্টরেরও বেশি জমি এখন পর্যন্ত কিন্তু পানির নিচেই রয়েছেন। এবং এই পানি যখন আস্তে আস্তে নিম্নাঞ্চলে প্লাবিত হবে, নতুন নতুন গ্রাম প্লাবিত হবে, সেসব গ্রামের সেই ফসলও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং স্থানীয়রা যেটা জানিয়েছেন যে তারা কোনো ত্রাণ চান না, তারা চান এই বাঁধের যে ভাঙার প্রতি বছর একাধিকবার ভেঙে বন্যার কবলে পড়েন, সীমাহীন দুর্ভোগে পড়েন, সেই দুর্ভোগ থেকে লাঘবে তারা স্থায়ী সমাধান চান। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু 780 কোটি টাকা ব্যয়ের বা একটা প্রস্তাবাধীন একটি পাইলট প্রকল্প প্রস্তাবাধীন রয়েছে। যদি সেই প্রকল্পটি চালু হয় তাহলে এই নদী থেকে নিরাপদ দূরত্বে এই বাঁধটি সরিয়ে নিলে এবং নদীর যে নিচের যে তলদেশ ভরাট হয়ে গিয়েছে সেটা যদি খনন করা হয় এবং নদীর 2 ধারে যে ঝোপঝাড় রয়েছে সেগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে পানি সরবরাহ নির্বিঘ্ন হবে এবং এই বাঁধ ভাঙা থেকে মানুষ হয়তো রক্ষা পাবে। এবং এইখানকার এই দাবিটা পানি উন্নয়ন স্থানীয়রা প্রতি বছরই করে, কিন্তু পানি উন্নয়নের পক্ষ থেকে কিন্তু প্রতিবারই শুধু আশ্বাসই দেওয়া হয়। এখানকার স্থানীয়রা জানিয়েছেন শুধু আশ্বাস নয়, তারা চায় এই আশ্বাসের বাস্তবায়ন এবং এই ভোগান্তির চিরমুক্তি। এই ছিল এখানকার সবশেষ। এসা ফুলগাজী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার সজল। উজানের পানির তীব্র স্রোতে ভোলার রাজাপুর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে বিলীন হয়ে গেছে মাছঘাট, 1/2 শতাধিক ঘরবাড়ি, মসজিদ সহ প্রায় 400 মিটার এলাকা। বর্ষার মধ্যে ঘরবাড়ি হারা পরিবারগুলো রয়েছে নানা ভোগান্তিতে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, বাগান ও ফসলি জমি। বালুভর্তি জিওটিউব ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত উত্তর ভোলার রাজাপুর ইউনিয়নের জোরখাল এলাকায় এসে আঘাত হানে। এতে নদীর প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। স্রোতের আঘাতে রাজাপুরের জোরখাল মাছঘাট, বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও এলাকার 1/2 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় 4 কিলোমিটার এলাকা। কিছু ঘর স্থানীয় ঈদগাহ ও বেড়িবাঁধের পাশে রেখেছেন ভাঙন কবলিতরা। তবে নতুন করে ঘর তোলার জায়গা না থাকায় দিশেহারা দরিদ্র পরিবারগুলো। ঘরবাড়ি সব তলেও যাইতে আছে, আপনার সাইন ফইরা মনে হয় 4-5 কানি ভাঙে একদিনে। উত্তরের পানি আইয়া চাপ দিয়ে নদীর ভাঙন বেতালে স্রোত হয়েছে। হুমকির মুখে আছে 1000 ঘর বাড়ি এবং বেড়িবাঁধও হুমকির মুখে আছে। অনেক ঘর দুয়ার ঘরের না মাল সরাই জ্বালাই বেরি বগল নিয়ে মাল মাথা ঘর দুয়ার নিয়ে রাখছি।
তারপরে জায়গা বাসানে তো ঘর নিয়ে ঘর ছুটে না পয়সা নাই মাছ তরিকে কোনো রকম খোলা আকাশের নিচে পড়ে রয়েছি। রাজাপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পুরোটাই ভাঙন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। নদী শাসন করা হয় যুবকের মাধ্যমে, তারপর পরবর্তীতে যদি সিসি ব্লক দেওয়া হয় তাইলে আমাদের এই দেশ রক্ষা হবে। আর ভাঙন রোধে বালু ভর্তি জিওটিউব স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো ওইখানে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের প্রোটেকশন ওয়ার্কের জন্য ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান আছে। মেঘনার ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 5টি বাজার, 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 5000 পরিবার। সময় সংবাদ, ভোলা। বাংলার সময় আরও থাকছে। কুয়াকাটার সমুদ্র সৈকত সহ বিভিন্ন উপকূলে ভেসে আসছে মৃত ডলফিন তিমি। মৃত্যুর কারণ জানতে চট্টগ্রামে প্রথমবারের মতো ডলফিনের ময়নাতদন্ত। করোনায় মৃত্যু ও শনাক্তের হার এখন নিম্নমুখী। আজ করোনায় মারা গেছেন 102 জন, শনাক্তের হার 13.77%। সর্বাধিক মারা গেছে ঢাকা বিভাগে 37 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগের মতো হাসপাতালগুলোতে নেই করোনা রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি। সহজেই মিলছে অক্সিজেন, তবে এখনও আইসিইউ সংকট রয়েই গেছে। 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 37 জন। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 24 জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। তাদের মধ্যে 7 জনই চট্টগ্রাম জেলার। শনাক্তের হার 15.38%। ডাক্তারদের পর্যবেক্ষণে আল্লাহর রহমতে সুস্থ অনেকটাই, আলহামদুলিল্লাহ। রোগীর চাপ অনেকটা কমে গেছে, প্রতিদিন 50 থেকে 60 জন রোগী থাকে। 24 ঘন্টায় করোনায় সিলেট বিভাগে মারা গেছেন 13 জন। 1375টি নমুনা পরীক্ষায় শনাক্ত 181 জন। হটস্পট খুলনা বিভাগেও কমেছে করোনায় মৃত্যুর হার। মারা গেছেন 8 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 297 জন। করোনায় বরিশালে 6 এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 5 জন করে মারা গেছেন। সাধারণ শয্যার সংকট না থাকলেও এখনও রয়েছে আইসিইউ সংকট। ভিতরে অক্সিজেনটা পরিমাণে আছে, অক্সিজেন স্বল্পতা নাই। হ্যাঁ, তাছাড়া ওভারঅল সবকিছু ভালো, অত্যন্ত ভালো চিকিৎসা হইতেছে এবং রোগীর ঝামেলা কম, অনেক ভিড় কম আছে। করোনা ইউনিটের অবস্থা এখন মোটামুটি ভালো, এখন সিট খালি আছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় রংপুর বিভাগে 4 জন মারা গেছেন। জেলার হাসপাতালগুলোতেও কমেছে রোগীর চাপ। আহসানুল করিম, সময় সংবাদ। সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ নিবন্ধন করায় টিকা প্রয়োগে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ অবস্থায় সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রেখেছে নগরীর টিকা দেওয়ার প্রধান এই কেন্দ্রটি। অন্যদিকে কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের ব্যাপক জনসমাগম সংক্রমণের হটস্পট বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে জোন ভিত্তিক কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। দেশে করোনা টিকা প্রয়োগ শুরুর 7 মাস পর এসে কেন্দ্রগুলোতে অপেক্ষমান এই দীর্ঘ লাইন দেখে বোঝা যায় টিকা নিয়ে সব ধরনের ভয়ভীতি দূর হয়েছে সাধারণ মানুষের। তবে এরই মধ্যে সক্ষমতার বেশি নিবন্ধন হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ টিকা কেন্দ্রগুলোতে, যার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 80,000 SMS এর জট তৈরি হয়েছে। কখন রেজিস্ট্রি করছে 1 মাস হয়ে গেছে, এখন SMS আসতেছে না, সেজন্য দিতে পারতেছি না। তারা আমাদেরকে বলতেছে SMS না আসলে আপনারা পাবেন না, লাইনে দাঁড়াবেন না। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, কষ্ট তো কোনো মানে হয় না। টিকা প্রত্যাশীদের চাপ বেড়ে যাওয়ায় বুথের সংখ্যা কয়েক গুণ বাড়িয়েও বাড়তি চাপ সামাল দিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে। তাই আপাতত নিবন্ধন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার রেজিস্ট্রেশনটা এখন সেন্ট্রালি বন্ধ করা আছে। এটা সাময়িক একটা ব্যাপার। এটা আমাদের রেজিস্ট্রেশন, আমরা যাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এই লোডটা আবার যখন ক্লিয়ার করে ফেলবো অটোমেটিক্যালি এটা আমরা আবার খুলে যাবে। টিকা কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানাটাও দুরূহ হয়ে পড়ছে। এতে কেন্দ্রগুলো হয়ে উঠছে সংক্রমণের হটস্পট। এই ক্ষেত্রে দেশের ইপিআই ব্যবস্থাকে কাজে লাগিয়ে এলাকা ভিত্তিক টিকা কার্যক্রম পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। 100টি কেন্দ্র করার মতো সক্ষমতা স্বাস্থ্য বিভাগের আছে, সিটি কর্পোরেশনের আছে। আমরা এগুলো প্র্যাকটিস শুরু করতে হবে, না হলে এই টিকাদান কেন্দ্রে এসে শত শত মানুষ, হাজার মানুষ একসাথে জড়ো হচ্ছে, এটি নতুন করে সংক্রমণের একটি সূচনা করতে পারে। নগরীতে 11টি স্থায়ী টিকা কেন্দ্র রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি টিকা কেন্দ্রে প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 পর্যন্ত মানুষকে টিকা প্রয়োগ করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও তিমিসহ স্তন্যপায়ী প্রাণী।
কি কারণে এসব প্রাণী মারা যাচ্ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। মৃত প্রাণীর সংরক্ষণ কিংবা গবেষণায় নেই কোনো উদ্যোগ। কুয়াকাটায় মৃত প্রাণীর সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ ট্যুরিজম ব্যবসায়ীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গত বছর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত 12টি মৃত ডলফিন ও একটি তিমি ভেসে আসে। বেশিরভাগ মৃত প্রাণীর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন স্থানীয়রা। আমাদের জালে যদি দুই একটা ডলফিন বাজে, আমরা এগুলো দেখলে ছাড়াই। ভারতের ট্রলার ওরা আসে, ওরা ওই বাধা টানে, ঠিক আছে, ওর ভিতরে ঢুকিয়া ওর ভিতরে ডলফিন মাছ মারা যায়। যদি পানির কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রেও মারা যেতে পারে। আর হলো যদি কোনো টক্সিক কোনো বিষাক্ততার কারণে মারা যেতে পারে। ঠিক কী কারণে এসব প্রাণী মারা যাচ্ছে সেটা নিশ্চিত না হলেও বিশেষজ্ঞরা বলছেন সাগরের ট্রলার সহ অবৈধ জালের ব্যবহার বাড়ায় সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। অনেক সময় ওরা হাঁকর উঠতেছে, তখন কোনো প্লাস্টিক ঢুকে যেতে পারে, এটা হতে পারে। অনেক সময় হতে পারে জাহাজ এসেছে, বাড়ি খেয়েও কোনো প্রোপেলারে মারা যেতে পারে। খুব যত্ন সহকারে যেন এটা খুলে দেয় জালে আটকা পড়লে, আর পাশাপাশি টুকরা জাল যেন কোনোভাবেই যেন সমুদ্রে ফেলে না, এটা থেকে শতভাগ নিশ্চিত করতে হবে। 2020 সালে 6টি মৃত ডলফিন, একটি মৃত তিমি এবং এ বছরের আগস্ট পর্যন্ত 6টি মৃত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে। সময় সংবাদ, পটুয়াখালী। মৃত্যুর কারণ নিশ্চিত করা সহ 5টি তথ্য সংগ্রহে চট্টগ্রামে প্রথমবারের মতো ময়নাতদন্ত করা হয়েছে একটি ডলফিনের। হালদা নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা ডলফিনটির ময়নাতদন্তে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 14 সদস্যের চিকিৎসক দল। বিপন্ন এই প্রাণীর বিলুপ্তি ঠেকাতে ময়নাতদন্তে পাওয়া তথ্য কাজে লাগানো হবে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 আগস্ট নগরীর হামিদচর এলাকা থেকে পাওয়া গিয়েছিল মৃত এই প্রাণীটিকে। এবার মৃত্যুর কারণ সহ 5টি তথ্য নিশ্চিত হতে আয়োজন এই ময়নাতদন্তের। ঠোঁটের মধ্যে জাল পেঁচে যায়, তখন শ্বাসকষ্ট হয়ে মারা যায়, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ যে এটা কোনো জীবাণু দ্বারা কোনো ইনফেকশন কিনা। 3 নম্বর হচ্ছে কোনো রোগ দ্বারা এটা মারা গেল কিনা। ময়নাতদন্তের আগে পুরো ডলফিনটিকে পর্যবেক্ষণ এবং করা হয় এক্স-রে। এক পরিসংখ্যানে দেখা গেছে 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় হালদা নদী এবং তার আশপাশ থেকে মৃত ডলফিন উদ্ধার হওয়া। সবশেষ গত 4 বছরে হালদা নদী থেকে 29টি এবং কর্ণফুলী নদী থেকে আরও 2টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। পোস্টমর্টেম করলে এখানে যে অর্গান যেগুলো পাবো, এটা আমরা পরবর্তী ছাত্রদেরকে বিভিন্ন ল্যাবে আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারবো। গাঙ্গেয় এই ডলফিন প্রজাতিকে বিশ্বের বিপন্ন প্রাণীর তালিকায় প্রথম সারিতেই রাখা হয়েছে। পুরো পৃথিবীতে এই ধরনের 1200 থেকে 1800 ডলফিন রয়েছে বলে ধারণা করা হয়। আর চট্টগ্রামের হালদার পাশাপাশি কর্ণফুলী এবং সাঙ্গু নদীতে এই ধরনের ডলফিন দেখা যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত সরকারের দেয়া উপহার 109টি অ্যাম্বুলেন্সের মধ্যে তৃতীয় চালানে 40টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ঢাকায় হস্তান্তর হবে অ্যাম্বুলেন্সগুলো। এরই মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা সংশ্লিষ্ট সকলের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভারত সরকারের দেয়া উপহারের অ্যাম্বুলেন্সের তৃতীয় চালান এলো বৃহস্পতিবার। এ দফায় এসেছে 40টি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মার্চে দুদিনের রাষ্ট্রীয় সফরে এসে বাংলাদেশকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সহায়তার ফলে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া সহজ হবে বলে মনে করেন দুদেশের প্রতিনিধিরা। আমরা করোনায় সারা ভারতবর্ষ ব্যাপক কষ্টে ছিলাম, তখন প্রতিবেশী আমাদের বাংলাদেশ তাদের ওষুধপত্র অন্যান্য করোনা সামগ্রী দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এটা নিয়ে আমরা খুবই কৃতজ্ঞ। প্রথম ও দ্বিতীয় চালানে 31টি অ্যাম্বুলেন্স এসেছিল, এই দিয়ে সর্বমোট 71টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে। এদিকে অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পৌঁছানোর পর সরকারের প্রতিনিধিদের কাছে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা হস্তান্তর করবেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এই সকল অ্যাম্বুলেন্স দ্রুত খালাস দেওয়ার নিমিত্ত বেনাপোল স্থলবন্দর কর্মচারীরা তৎপর রয়েছে। বেনাপোল কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেওয়া হচ্ছে উপহারের এই অ্যাম্বুলেন্স। এরই মধ্যে 3 দফায় 71টি অ্যাম্বুলেন্স পেয়েছে বাংলাদেশ। পর্যায়ক্রমে আগামী মাসেই বাকিগুলো হস্তান্তরের কথা রয়েছে। সময় সংবাদ, বেনাপোল।
নোয়াখালীর সোনাইমুড়ির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ঢাকায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত ওই ছাত্রীকেও। পুলিশ জানায়, ভোরে রাজধানীর একটি ভবন থেকে উদ্ধার করা হয় স্কুল ছাত্রীকে। আটক করা হয় অভিযুক্ত সাগর সর্দারকে। স্বজনদের অভিযোগ, শরীয়তপুরের বেদেরগঞ্জের সাগরের সাথে ফেসবুকে পরিচয় হয় ওই স্কুল ছাত্রীর। পরে প্রেমের প্রস্তাব দিলে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গত 20 আগস্ট বিকেলে মেয়েটিকে নানাবাড়ি যাওয়ার পথে সিএনজিতে তুলে নেয় সাগর। এরপর রাজধানীর বাড্ডায় একটি বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে। এখন আর ধান কাটা ও মাড়াইয়ে লাগছে না শ্রমিক। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান। খুব কম সময়ে ধান কেটে মাড়াইয়ের পর হয়ে যাবে বস্তাবন্দি। কৃষির আধুনিকায়নের অংশ হিসেবে এসবই করা হচ্ছে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়। খরচও কমেছে অর্ধেক। উন্নত যন্ত্রের জন্য অঞ্চলভেদে 70% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে সরকার। খলিল রহমানের ছবিতে সানবিল রুপুলের রিপোর্ট। কাস্তে দিয়ে কাটা হচ্ছে ধান, এরপর মাড়াই। পাল্টে যেতে শুরু করেছে চিরায়িত এই দৃশ্য। শ্রমিক সংকট আর আকস্মিক দুর্যোগে প্রতি বছরই ফসল তুলতে বেগ পেতে হয় কৃষককে। স্বাভাবিক সময়েও 10 থেকে 30% ফসলের অপচয় হয়। সবকিছু বিবেচনায় কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে 2009 থেকে 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় 2020 থেকে 2024 মেয়াদে 3020 কোটি টাকা খরচ করতে চায় সরকার। সারা দেশে 52,000 কৃষি যন্ত্র পৌঁছে দেয়া হবে। এসব যন্ত্র কিনতে অঞ্চলভেদে 50 থেকে 70% প্রণোদনা দিচ্ছে সরকার। বাকি টাকা দিতে হবে কৃষককে। 30% আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার খরচা করতে হয়েছে। কৃষি ব্যাংক থেকে যদি সহজ শর্তে কোনো ঋণ পেতাম তাহলে আমার জন্য খুবই উপকৃত হতো। কৃষিমন্ত্রী জানান, কৃষির আধুনিকায়নের সরকারের এই প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃষি কর্মকাণ্ডই অনেকটা আপনার যান্ত্রিকরণ হবে এবং সরকার এখানে সাবসিডি বা ইনভেস্ট করছে যাতে করে দ্রুত আমরা যান্ত্রিকরণে যেতে পারি। আমাদের যদি বাজেট থাকে 10টা দেওয়া, মানুষ 15-20টা চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পে পুরো সুফল পেতে হলে কৃষি ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বিবেচনায় অঞ্চলভেদে যন্ত্র সরবরাহের অনুমোদন দিতে হবে। চার্টারটা যদি ফিক্সেশন এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল না করে, তাহলে অন্যান্য আরও 5-10 বছর আগে যেভাবে এই প্রোগ্রামগুলি মাঝখানে বন্ধ হয়ে যেত, এটা ওরকম হওয়ার সম্ভাবনা আছে। যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, লাগছে না শ্রমিক। কৃষির আধুনিকায়নে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে খরচও কমছে অর্ধেকের মতো। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করছেন তারা বলছেন যে সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে তার পাশাপাশি যদি কৃষি ঋণের ব্যবস্থা করা যেত তাহলে আধুনিক কৃষিতে সুফল পেত বাংলাদেশ। সানবির রুপল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে মাচায় চাষ হচ্ছে গ্রীষ্মকালীন শিম। জমির পর জমির মাচায় ভরে আছে ফুল আর শিম। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে এ শিম চাষ। ক্রেতা বিক্রেতাদের কাছেও রয়েছে এর চাহিদা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 10 বছর আগে চুয়াডাঙ্গায় অল্প পরিসরে অটো জাতের গ্রীষ্মকালীন শিম চাষ শুরু হয়। এ জাতের শিম মাচায় চাষ করতে হয়। তার কারণ, মাচায় চাষ করলে ফলন হয় বেশি, কম পরিশ্রমে ও অল্প সময়ে লাভজনক ব্যবসা হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কৃষকরা শিম চাষ করছেন। জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের 45 দিন পর গাছে ফুল আসতে শুরু করে। আশ্বিন মাস পর্যন্ত শিম পাওয়া যায়। সদর উপজেলায় সবচেয়ে বেশি 400 হেক্টর জমিতে চাষ হচ্ছে এই শিম। প্রতি বিঘা জমিতে শিম চাষে কৃষকদের খরচ হয় 30,000 থেকে 35,000 টাকা। বাজারে প্রতি কেজি শিম পাইকারি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। এতে খরচ বাদে বিঘাতে কৃষকের লাভও হয় দ্বিগুণ। গ্রীষ্মকালের সময় এই যে মাচায় হলেও চাষ করার পরে আমাদের এই সিমের ফলনটা একটু ভালো হয়, তাতে আমাদের হচ্ছে লাভজনক হয়। সিম চাষ জিনিসটা করা হচ্ছে লাভজনক। আমরা এই নতা পাতা এইসবগুলো কেটে কুইটে সাফ করে আমাদের 200 টাকা হাইরে দেয়। শীতের অগ্রিম চাষ এই সিমের ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ অনেক চাহিদা। কৃষি বিভাগ বলছে অসময়ের এই সিমের চাহিদা ও লাভ বেশি। যেহেতু এই সিমটা আমাদের অসময়ে আসে, তো এখানে যদি আমরা নিরাপদভাবে সিমটা বাজারে তুলতে পারি তাহলে একদিকে কৃষকরা যেরকম বেশি লাভবান হবে, অন্যদিকে ক্রেতারা হচ্ছে যে নিরাপদ সবজি পাবে। জেলায় চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন অটো জাতের শিম চাষ হয়েছে। প্রায় 11,400 মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।
আবারও ভাঙনের খবর। কুষ্টিয়ায় শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। নতুন করে সেতু রক্ষা বাঁধে ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সকালে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এর আগে গত ১৫ ও ২০ আগস্ট ২ দফায় সেতু রক্ষা বাঁধটির প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বাঁধটির দায়িত্বে থাকা এলজিইডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় কারণে আজ নতুন করে আবারও ধস দেখা দেয়। এতে হুমকির মুখে পড়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় নির্মিত শেখ রাসেল সেতু সহ নদী তীরবর্তী সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ি। আজ সকাল ৭টা বাজে আরেকটি অংশ নিকটস্থ প্রায় ৭০ মিটার জায়গা ধসে গেছে। সেটা আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিক জিওব্যাগ ডাম্পিং তাৎক্ষণিক ওইটা ভাঙনটা রোধ করতে সক্ষম হয়েছি। আশা করছি আমরা এই ভাঙন প্রতিরোধে সফল হব। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে কমলনগর উপজেলা পরিষদে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা জানান, রামগতির আলেকজান্ডারের সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ করা বেড়িবাঁধ এখনও ভালোভাবে টিকে আছে, কিন্তু কমলনগরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণ করলে তা টেকসই হয়নি। তাই ৩১ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের কাজের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি তাদের। এলাকাবাসীর অভিযোগ, তাদের দাবিকে উপেক্ষা করে গত ১৭ আগস্ট পানি উন্নয়ন বোর্ড টেন্ডার আহ্বান করে বাঁধটি নির্মাণে ৩,১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে পাঠদান কর্মসূচি পালন করেন বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় দর্শন বিভাগের অধ্যাপক রাইয়ান রাইন শিক্ষার্থীদের ক্লাস নেন। শিক্ষার্থীরা বলেন, গত ১৮ মাস একটানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে খোলা আকাশের নিচেই ক্লাস করার কথা জানান তারা। আমাদের দেশের এই শিক্ষার ব্যাপারে চরম উদাসীনতার কারণে আমাদের 18 মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাই, এবং এর একটা বড় প্রভাব কিন্তু আমাদের পরবর্তী অনেক জেনারেশনের উপরে পড়বে। আমি জানিয়ে রাখতে চাই যে 29 তারিখ এই মাসের আনু মোহাম্মদ স্যার ক্লাস নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক রাজি হয়েছেন ক্লাস নেওয়ার জন্য। শিক্ষাকে এইভাবে কোনো পরিকল্পনাহীন জায়গা থেকে দেখা, এটার বিরুদ্ধে আসলে আমাদের প্রতিবাদ, যে খুব দ্রুত শিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। নানা আয়োজনে দিনাজপুরে ও কিশোরগঞ্জে পালিত হয়েছে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। সকালে দিনাজপুরের ফুলবাড়ির নিমতলা এলাকায় অস্থায়ী বেদিতে নিহতের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সময় উপজেলার কাটাবাড়ি থেকে আরেকটি শোক র্যালি বের করেন স্থানীয়রা। এ সময় ফুলবাড়ি হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় এলাকায় সমাবেশ করেছে জেলার তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 অক্টোবরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত। 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি। পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি, শরীয়তপুরের জাজিরা প্রান্তে নতুন ঘাট প্রস্তুত। নির্দেশনা পেলেই মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচল। আবারও ভাঙল ফেনীর মুহুরী নদীর বাঁধ, তলিয়ে গেছে 4টি গ্রাম সহ সড়ক। বছরের পর বছর বাঁধ ভেঙে নিঃস্ব ফুলগাজীবাসী। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।